নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2025-এ সবাইকে স্বাগত জানাই। আমি সংযুক্তা দেবসিংহ, সহশিক্ষিকা, ঢাকুরিয়া পরেশনাথ বালিকা বিদ্যালয়। আজকে আমি একাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টির সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত একটি অধ্যায় ডেটা স্ট্রাকচার, তার একটি অংশ লিনিয়ার ডেটা স্ট্রাকচার নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এসো পিপিটির মাধ্যমে দেখি এই লিনিয়ার ডেটা স্ট্রাকচার ব্যাপারটা কি। লিনিয়ার ডেটা স্ট্রাকচার হলো একটি ডেটা স্ট্রাকচারের ধরন যেখানে উপাদানগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে এবং প্রতিটি উপাদানে শুধুমাত্র একটি পূর্ববর্তী এবং একটি পরবর্তী উপাদান থাকে যদি তা বিদ্যমান থাকে। ব্যাপারটা কি না, দেখো এখানে একটা পরপর কতগুলো ব্লক আছে, ধরে নিই এগুলো সব হচ্ছে মেমোরি ব্লক। 1 2 3 4 5 6 করে 6টা মেমোরি ব্লক রয়েছে। এবার তাহলে এখানে দেখো এরা কিন্তু পরপর নির্দিষ্ট ক্রমেই এই 1 2 3 4 5 6 করেই সাজানো আছে। এবার প্রতিটি উপাদানে শুধুমাত্র একটি পূর্ববর্তী বা একটি পরবর্তী উপাদান থাকে। দেখো এখানে আমরা যদি দেখি 1 কিন্তু 2কে, 2 কিন্তু 3কে, 3 4কে, 4 5কে বা 5 6কে, এইভাবে কিন্তু প্রত্যেকটা উপাদান আরেকটা উপাদানকে কি করে রয়েছে, পয়েন্ট করে রয়েছে। এই জন্য যেহেতু একটা মাত্র উপাদানকেই পয়েন্ট করে রয়েছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার দেখি লিনিয়ার ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমে হচ্ছে ক্রমবর্ধমান বিন্যাস। দেখো এখানে কিন্তু ডেটা স্ট্রাকচারটা যদি আমি তলায় লক্ষ্য করি, এখানে 1 2 3 4 5 6 এরমভাবে পরপর পরপর একটা ওরা সিকোয়েন্স মেনেই কিন্তু ডেটাগুলো কি হয়েছে, ধারাবাহিকভাবে সংগৃহীত হয়েছে। তারপর হচ্ছে ইজি ইমপ্লিমেন্টেশন, এটা সহজেই ইমপ্লিমেন্ট করা যায়। সিঙ্গেল কানেকশন, প্রতিটি উপাদানের সাথে শুধুমাত্র একটি পূর্ববর্তী বা একটি পরবর্তী উপাদান সংযুক্ত থাকে। এখানে আমি যে চিত্রটা দেখিয়েছি সেখানে দেখো প্রত্যেকটা উপাদান তার পরবর্তী উপাদানের সঙ্গে সংযুক্ত রয়েছে। এটা কিন্তু আমি উল্টোও করতে পারি, যে পরবর্তী না হয়ে প্রত্যেকটা উপাদান তার পূর্ববর্তী উপাদানের সাথেও যুক্ত থাকতে পারে। আর কি হচ্ছে, প্রত্যেকটা উপাদানের মধ্যে একটা নির্দিষ্ট ক্রমে নয় 1 থেকে 6, নয় 6 থেকে 1, এইভাবে কি হয় ডেটাগুলোর মধ্যে চলাচল করা যায়, যেটাকে বলা হচ্ছে ট্রাভার্সিং। এবার এই লিনিয়ার ডেটা স্ট্রাকচার তো বুঝলাম, তো কত রকমের লিনিয়ার ডেটা স্ট্রাকচার আছে। দেখো বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে দেখবো লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে অ্যারে, আরেকটা হচ্ছে লিঙ্ক লিস্ট। কিন্তু এই অ্যারে আর লিঙ্ক লিস্টকে কাজে লাগিয়ে আরও দুটো ডেটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, একটা হচ্ছে স্ট্যাক, আরেকটা হচ্ছে কিউ। তাই স্ট্যাক আর কিউটাকেও কিন্তু লিনিয়ার ডেটা স্ট্রাকচার হিসাবেই ধরা হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম না, লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে 4 রকম। একটা হচ্ছে অ্যারে। দেখো অ্যারেতে কীরকম থাকছে না, প্রত্যেকটা মেমোরি ব্লক পরপর পরপর রয়েছে, মেমোরি ব্লকের মধ্যে একটা করে এই যে ডেটাগুলো রয়েছে সেগুলো ডেটাগুলো রয়েছে। তারপর হচ্ছে লিঙ্ক লিস্ট। দেখো লিঙ্ক লিস্টে রয়েছে কি, প্রত্যেকটা মেমোরি ব্লক রয়েছে কিন্তু মেমোরি ব্লকের দুটো অংশ, একটার মধ্যে ডেটা থাকছে, আরেকটার মধ্যে থাকছে পরবর্তী যে মেমোরি ব্লক তার ঠিকানাটা। তারপরে রয়েছে স্ট্যাক। স্ট্যাকও একটা রকম লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে ডেটাগুলো পরপর পরপর, যেমন ওই সেই বই পরপর পরপর থাকে থাকে সাজানো থাকে, ওরকমভাবে থাকে, এবং একদম ওপরের যে ডেটাটা সেটাকেই কিন্তু দেখা যায় এবং সেটাকেই কিন্তু পড়া যায় বা উদ্ধার করা যায়। আরেকটা কি রয়েছে না কিউ। কিউটা হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে দুটো মুখ থাকে, একটা মুখ দিয়ে কি হয় না ডেটাগুলো ঢোকে, আরেকটা মুখ দিয়ে ডেটা বেরিয়ে যায়। ঠিক লাইনে যখন আমরা টিকিট কাউন্টারে লাইনে দাঁড়াই ঠিক সেরকম আকারটা হয়, যে টিকিট কাটছে সে টিকিট কেটে বেরিয়ে যাচ্ছে একদিক থেকে, আর যে টিকিট কাটতে এসছে সে একদম লাইনের শেষে যুক্ত হচ্ছে। এবার আস্তে আস্তে আমরা দেখি যে প্রত্যেকটা ডেটা স্ট্রাকচার কোনটা কীরকম ব্যাপার। প্রথমে আসছে অ্যারে। অ্যারে হলো একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে একই ধরনের একাধিক ডেটা একটি নির্দিষ্ট ক্রমে
সংরক্ষিত থাকে। এটি একটি সীমাবদ্ধ আকারের ধারাবাহিক মেমোরি ব্লকে সংরক্ষিত হয় এবং প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট সূচক থাকে যার মাধ্যমে সহজেই ডেটা অ্যাক্সেস করা যায়। ব্যাপারটা কি দেখি। দেখো, এখানে আমার ছবির মাধ্যমে একটা অ্যারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, এটা একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কেন না, এই যে ডেটা উপাদানগুলো 2, 4, 8, 12, 16, 18 এই ডেটাগুলো পরপর পরপর পরস্পর রয়েছে এবং এরা কিন্তু একটা নির্দিষ্ট ক্রমেই রয়েছে। মানে 2 প্রথমে এসছে, তারপরে 4, তারপরে 8, তাই এটা নির্দিষ্ট ক্রমেই রয়েছে। আর এরা কিন্তু একটা সীমাবদ্ধ আকারের ধারাবাহিক মেমোরি ব্লকে সংরক্ষিত হয়। মানে কি না, অ্যারে যখন আমরা মেমোরিতে অ্যারের মাধ্যমে যখন আমরা ডেটা স্টোর করব, তখন আগে থেকে কিন্তু মেমোরিকে বলে দিতে হবে যে দেখো, আমার জন্য কিন্তু এতটাই জায়গা দরকার। তার মানে ধরো আমি বললাম যে আমার অ্যারেতে আমি 5টা ডেটা রাখবো। এবার আমার কোনো কারণে যদি 6টা ডেটা চলে আসে, তাহলে কিন্তু আমি 6টা ডেটা অ্যারেতে রাখতে পারবো না, কেন আমি আগের থেকেই মেমোরিকে বলে দিয়েছি আমার 5টাই আমি ডেটা রাখবো। এরপরে কি থাকছে যে প্রত্যেকটা যে এর মধ্যে যে ডেটা উপাদানগুলো থাকে তারা একটা নির্দিষ্ট সূচক মেনে থাকে। মানে তাদের পজিশনটা একটা সূচক দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক আমরা যেমন বাইনারির ক্ষেত্রে বাইনারি থেকে অন্য নাম্বার সিস্টেমে যখন কনভার্সন করতাম, তখন কি হতো, প্রত্যেকটা যে লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে প্রত্যেকটা বিটের একটা পজিশন দেওয়া হতো। লিস্ট সিগনিফিকেন্ট থেকে 0 থেকে পজিশন শুরু হতো। এখানেও কিন্তু সেরকম ডেটা উপাদানগুলো যখন শুরু হয়, তার পজিশন বা তার ইন্ডেক্সকে 0 থেকে ধরা হয়। এবার এইভাবে যদি আমি ডেটা স্ট্রাকচার প্রত্যেকটা উপাদানকে আমি খুঁজতে চাই, তাহলে আমি কিভাবে সেটাকে তুলে ধরবো। এখন অ্যারেকে যখন আমি খাতায় কলমে রিপ্রেজেন্ট করব, তার একটা নিয়ম আছে। কি নিয়ম না, প্রথমে অ্যারের নামটা লিখতে হয়, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে সেই অ্যারের যে উপাদানটার যে ইন্ডেক্স সেটাকে লিখতে হয়। ধরো আমি যে 8 নম্বর, যে এই যে 8, এই 8 নম্বর উপাদানটাকে আমি কিভাবে লিখবো না, আমি লিখবো ধরো এই অ্যারেটার যদি নাম দিই ARR, তাহলে লিখবো ARR, থার্ড ব্র্যাকেটের মধ্যে 8 নম্বরের ইন্ডেক্স কত, 2, তাহলে ARR 2। তার মানে ARR 2টা রিপ্রেজেন্ট করবে যে 8 নম্বর যে উপাদান সেটাকে। ঠিক সেরকমভাবে 18টা রিপ্রেজেন্ট করবে ARR থার্ড ব্র্যাকেটের মধ্যে 5। এটা তো গেলে অ্যারের বেসিক গঠনটা। এরপরে আসি যে অ্যারের কি কি বৈশিষ্ট্য আছে। এখানে অ্যারের কি হচ্ছে, এই যে ইন্ডেক্সের সাহায্যে আমরা সহজেই উপাদানগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে কিন্তু একই ধরনের ডেটা সংরক্ষণ করা যায়। মানে ধরো আমি যদি মনে করি যে অ্যারেতে আমি শুধু সংখ্যাই রাখবো, তাহলে ও কিন্তু সংখ্যাই সেই অ্যারেটা স্টোর করতে পারবে। যদি মনে করি যে আমি ওখানে অক্ষর রাখবো, তাহলে কিন্তু সে অক্ষরই স্টোর করতে পারবে। ও সংখ্যা অক্ষর সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ও কি করবে, কখনো অ্যারে ধারণ করতে পারবে না। এরপর কি হচ্ছে কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন বা ধারাবাহিক মেমোরি স্থান। অ্যারেতে যে ডেটা ব্লকগুলো তৈরি হয়েছে, আমি যদি পূর্ববর্তী ছবিতে যাই, যে দেখো এই যে ডেটা ব্লকগুলো তৈরি হয়েছে, এরা কি হচ্ছে, প্রত্যেকটা ডেটা ব্লক পরপর 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 রয়েছে এবং প্রত্যেকটা ডেটা ব্লকের জন্য কিন্তু একটা নির্দিষ্ট মেমোরি সাইজ কিন্তু তৈরি করা হয়েছে। এই যে ফিক্স সাইজ, অ্যারে ডিক্লেয়ার করার সময় তার আকার নির্ধারিত হয়, যা পরবর্তীকালে কিন্তু পরিবর্তন করা যায় না। ওই যে বললাম যে আমি যদি মনে করি 5টা ডেটা রাখবো, তার জন্য যদি আগের থেকে অ্যারেটাকে আমাকে ডিক্লেয়ার করতে হয়, তাহলে আমি কিন্তু 5টার বেশি ওখানে কিন্তু ডেটা রাখতে পারবো না। আবার 3টে যদি ডেটা রাখি, তাহলেও কিন্তু আমার মেমোরি স্পেস নষ্টও হচ্ছে। এরপরে চলে আসি অ্যারে কত রকমের। অ্যারে কিন্তু 2 রকমের হয়, একটা 1 ডাইমেনশনাল অ্যারে আর একটা 2 ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, 1 ডাইমেনশনাল অ্যারেটা কিরকম দেখতে হয় আমরা দেখি। এই দেখো, এটা হচ্ছে একটা 1 ডাইমেনশন অ্যারের ছবি। এখানে কি হয়, উপাদানগুলো একটা লাইনে দেখো পরপর পরপর করে ডেটা এলিমেন্টগুলো রয়েছে। যেহেতু পরপর পরপর একটা লাইনে রয়েছে, তাই জন্য একে বলা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে। 2 ডাইমেনশনাল অ্যারেটা কিরকম দেখতে হয়, দেখো 2 ডাইমেনশনাল অ্যারেটা দেখতে হয় এই রকম। এখানে অনেকটা সে টেবিল আকারে, আমরা যে এক্সেল করেছি না, এক্সেলের শিট, সেখানে কি থাকতো, উপরে এরকম কলাম থাকতো আর এই দিক করে রো থাকতো। এখানেও তাই, এখানে কলামের একটা ইন্ডেক্স থাকে, রো এর একটা ইন্ডেক্স থাকে। এবার আমি এখানে কি করে এই 2 ডাইমেনশনাল অ্যারেতে কোনো একটা এলিমেন্টকে আমি খুঁজবো, তার জন্য কিভাবে করা হয়, এরও একটা নিয়ম আছে।
আমরা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে বা একমাত্রিক অ্যারেতে কি দেখেছিলাম না, আমাকে লেখার নিয়মটা হচ্ছে অ্যারের নামটা লিখতে হয়, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারের ইন্ডেক্সটা লিখতে হয়, যে এলিমেন্ট আছে তার ইন্ডেক্সটা। যেমন এখানে ওই 42টা ইন্ডেক্স কত 2, তাহলে এ আর 2 মানে হচ্ছে 42। এবার আমি যদি এখানে 75টাকে তুলতে চাই তাহলে কি করব না, এর নিয়মটা হচ্ছে 2 ডাইমেনশনালের ক্ষেত্রে অ্যারের নামটা লিখতে হয়, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে লিখতে হয় রো এর ইন্ডেক্স। দেখো 75টা কোন রোতে আছে না I1 রো 1-এ রয়েছে, তাই এখানে রো 1, তাই এখানে 1 লিখলাম। তারপর আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো 75টার কলাম কোন কলামে আছে, কলাম 2-তে, তাই এখানে 2 লিখলাম। তার মানে এই এ আর থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 আর থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 মানে হচ্ছে 75। এই ডেটা এলিমেন্টটাকে কি করছে, ও নির্দিষ্ট করছে বা নির্দেশ করছে, পয়েন্ট করছে। এবার এটা তো গেল যে আমি এখানে যেটা দেখলাম যে আমি কিভাবে ডেটা এলিমেন্টগুলোকে অ্যারের অ্যাক্সেস করব। এরপরে আসছে আমরা যে আমরা অ্যারেতে যে ডেটা এলিমেন্টগুলো রয়েছে সেই ডেটা এলিমেন্টগুলো মেমোরির যে ঠিকানা, সেই ঠিকানা আমি কি করে বার করব। তার একটা সূত্র আছে। কি সূত্রটা হচ্ছে, যদি আমি ধরো এখানে আমি মার্কস বলে একটা অ্যারে তৈরি করেছি, যেখানে মার্কস 0, 1, 2 করে কি স্টুডেন্টদের মার্কস আমরা রেখেছি। এবার এখানে সবচেয়ে হচ্ছে এই অ্যারের ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস বার করতে গেলে আমাকে যে প্রথম যে উপাদানটা তার বেস অ্যাড্রেসটা কিন্তু আমাকে জানতে হবে। এই বেস অ্যাড্রেসটা না জানলে কিন্তু আমি কিন্তু এই অ্যাড্রেস ক্যালকুলেশনটা করতে পারবো না। তাহলে আমি এই বেস অ্যাড্রেসটা, তাহলে এই বেস অ্যাড্রেস হচ্ছে অ্যারের প্রথম উপাদানের যে ঠিকানা। তারপরে হচ্ছে ওয়ার্ড সাইজ ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার মানে প্রত্যেকটা উপাদানের সাইজ বা আকার কত। আমরা আগে কি দেখেছিলাম না, অ্যারে একই ধরনের ডেটা উপাদান সংরক্ষণ করতে পারে। তার মানে এখানে যদি আমি সংখ্যা নিই তাহলে সংখ্যার ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, নয় 2 বাইট বা 4 বাইট জায়গা নেয়। যদি আমি এখানে অক্ষর নিই তাহলে কিন্তু 1 বাইট করেও জায়গা নেবে। তাহলে প্রত্যেকটা যে মেমোরি উপাদানে যে প্রত্যেকটা মেমোরি ব্লক, তার সেই ব্লকের সাইজ কিন্তু এক, সেইটাকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর আই হচ্ছে আমি যে ডেটা এলিমেন্টটার অ্যাড্রেসটা খুঁজতে চাইছি, ধর আমি এখানে মার্ক 2 বা মার্ক 3 এর অ্যাড্রেস করব, তাহলে এই 3 মানে তার ইন্ডেক্সটা, আইটাকে ইন্ডেক্স দিয়ে কি করা হচ্ছে, ডিনোট করা হচ্ছে। তাহলে তার সূত্রটা কি হবে, অ্যাড্রেস অফ মার্কস আই হচ্ছে বিএ প্লাস আই ইন্টু ডাব্লিউ, যেখানে বিএ হচ্ছে বেস অ্যাড্রেস, আই হচ্ছে যে ইন্ডেক্সের অ্যাড্রেস বার করতে চাই সেই আই, আর ডাব্লিউ হচ্ছে সেই মেমোরি ব্লকটার বা উপাদানটার সাইজ। ধরা যাক মার্ক 0 ঠিকানাটা হচ্ছে 3020, তাহলে মার্ক 0 বেস অ্যাড্রেস কত, 3020, আর প্রত্যেকটা উপাদানের সাইজ হচ্ছে 2 বাইট। তাহলে আমি মার্কস 3 এর মেমোরি অ্যাড্রেস বার করতে চাইছি, তাহলে এখানে আই কত 3, তাহলে কিভাবে বার করব, বিএ মানে 3020 লিখলাম, তার সাথে কি করলাম আই মানে এখানে কত 3, আর তার ইন্টু ডাব্লিউ, ডাব্লিউ মানে কত এখানে 2, তাহলে 3 ইন্টু 2 6, তারপরে এটা হচ্ছে কত 3020 প্লাস 6 মানে 3026। তাহলে দেখো মার্কস 3 এর অ্যাড্রেসটা হচ্ছে 3026। এইভাবে আমরা মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করতে পারি। এরপর আসছে অ্যারেকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি। ডেটা উপাদানগুলোকে ক্রমান্বয়ে সাজানোর জন্য অ্যারে ব্যবহার করা হয়, ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের কাজ করার জন্য অ্যারে ব্যবহার করা হয়, ডেটাবেসে ডেটা অ্যারের আকারে রাখা হয়, সিপিইউ শিডিউলিংয়ে কিন্তু অ্যারে ব্যবহার করা হয়, স্ট্যাক, কিউব এই ধরনের বিভিন্ন ডেটা স্ট্রাকচার বাস্তবায়ন করতে কিন্তু অ্যারের ব্যবহার করা হয়। অ্যারে একটা শক্তিশালী ডেটা স্ট্রাকচার যা অ্যালগরিদম প্রসেসিং, গেম ডেভেলপমেন্ট, সিস্টেম প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, মেশিন লার্নিং ও ফাইল হ্যান্ডলিং সহ অনেক ক্ষেত্রে এই অ্যারেকে আমরা ব্যবহার করে থাকি। এবার আমরা যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্কড লিস্ট। লিঙ্কড লিস্ট হলো একটা ডেটা স্ট্রাকচার যেখানে উপাদানগুলো লিনিয়ারভাবে সংযুক্ত থাকে। লিনিয়ারভাবে মানে কি না, প্রত্যেকটা ডেটা উপাদান তার পরবর্তী বা পূর্ববর্তী কোনো একটা একটি মাত্র ডেটা উপাদানের সাথে যুক্ত থাকে। এখানে কিন্তু অ্যারের মতো স্থির মেমোরি অ্যাসাইনমেন্ট ব্যবহার করা হয় না। মানে অ্যারেতে যেমন আগের থেকে বলে দিতে হয় যে ভাই আমার এই 5টা ডেটার জন্য এতটাই জায়গা দরকার, এখানে কিন্তু সেরকম দরকার নেই। এখানে প্রথমে যে ডেটা উপাদানটা হলো তার জন্য প্রথমে মেমোরি অ্যালোকেশন করা হলো, তারপরে যখন পরবর্তী ডেটা এলিমেন্টটা হলো তার জন্য আবার মেমোরি অ্যালোকেশন করা হলো। ফলে কি হচ্ছে, মেমোরি কিন্তু যখন প্রয়োজন অনুসারে মেমোরিকে অ্যালোকেশন করে ডেটাগুলোকে স্টোর করা হচ্ছে।
এখানে যখন প্রত্যেকটা ডেটা উপাদানের জন্য মেমোরি ব্লক তৈরি করা হয়, সেই মেমোরি ব্লকটাকে বলা হচ্ছে নোড। এই নোডের আবার দুটো অংশ, একটাকে বলা হচ্ছে ডেটা ফিল্ড, আরেকটাকে বলছে পয়েন্টার। ডেটা ফিল্ডটা কি? ডেটা ফিল্ডটা হচ্ছে যের মধ্যে ডেটাটা বা উপাদানটা থাকে, আর পয়েন্টার হচ্ছে যেটা কি করে না পরবর্তী যে নোডটা আসবে তার ঠিকানাটাকে ধারণ করে রাখে। এই হচ্ছে লিঙ্ক লিস্ট। দেখো একটা সহজ উদাহরণের বা ছবির মাধ্যমে আমি লিঙ্ক লিস্টটা তোমাদের দেখালাম। দেখো এখানে অ্যারেতে কি হচ্ছে, ডেটা উপাদান 20, 33, 14, 65, 81 পরপর কিন্তু স্টোর হয়েছে। কিন্তু লিঙ্ক লিস্টে কি হচ্ছে, এই প্রত্যেকটা মেমোরি ব্লকের ক্ষেত্রে এই যে 20, 33, 14, 81, 65 জন্য যে প্রত্যেকটা মেমোরি ব্লক তৈরি হয়েছে, দেখো তার দুটো অংশ। একটার মধ্যে ডেটা রয়েছে, এই যে ডেটা রয়েছে একটার মধ্যে, আরেকটা কি হয়েছে পরবর্তী যে মেমোরি ব্লক তার অ্যাড্রেসটা থাকছে। তাই পরবর্তী মেমোরি ব্লকের ঠিকানাটা থাকছে এই ব্লু জায়গাটায়, আর হোয়াইট জায়গাটায় থাকছে ডেটাটা থাকছে। এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে নোড। এরপরে যে লিঙ্ক লিস্টে যে ডেটা ইনসার্ট করব তা কিভাবে করতে হয় তার একটা উপায় বা টেকনিক আছে। সেটা কি না, যখন ধরো প্রথম আমি মেমোরিতে একটা নোট তৈরি করব, ধরো ওই যে ফার্স্ট নোটটা আমি তৈরি করছি, যখন আমি ফার্স্ট নোটটা তৈরি করব তার দুটো অংশ, একটা হচ্ছে ডেটার মধ্যে আমি সেই ডেটাটা রাখলাম, ধরো আমি 5টাকে স্টোর করব, তাহলে তার জন্য প্রথম নোটটা তৈরি হলো, তার ডেটার পোর্শনটা আমি 5টাকে রাখলাম। আরেকটা জিনিস তৈরি করলাম নেক্সট বলে একটা পয়েন্টার, যেটাকে এখন নাল রাখলাম। কেন নাল? না যেহেতু আমার প্রথম নোটটাই আছে, এরপরে কোনো নোট নেই। আর কি করলাম, এই প্রথম নোটটাকে কোথায় আছে তার যে ঠিকানাটা সেটা হেড বলে একটা পয়েন্টারে বা একটা মেমোরি ব্লকে রাখলাম। তাহলে দেখো এখানে আমি কি করলাম, যখন প্রথম নোট তৈরি হচ্ছে তখন তার দুটো মেমোরি ব্লক তৈরি হচ্ছে। একটা হচ্ছে হেড, যে কি করছে প্রথম নোটটার অ্যাড্রেসটাকে স্টোর করছে, আর আরেকটা হচ্ছে প্রথম নোট যার দুটো অংশ, একটা অংশের মধ্যে 5 যে উপাদানটা সেটাকে রাখছি, আরেকটা কি করছি এটা নেক্সট বলে একটা ব্লক তৈরি করছি, যার মধ্যে কি থাকবে না পরবর্তী যে পরবর্তী যে নোটটা তার নোটটার অ্যাড্রেসটা থাকবে। এখন যেহেতু এখানে প্রথম একটাই উপাদান রাখা হয়েছে, পরবর্তী কোনো উপাদান নেই, তাই নেক্সটটা কি আছে নাল। এবার আমি পরবর্তীকালে 8 এই ডেটাটাকে অ্যাড করছি বা যুক্ত করার চেষ্টা করছি। তখন কি হবে, মেমোরিতে আবার একটা ব্লক তৈরি হবে, তার দুটো অংশ করা হবে। তার প্রথম অংশে কি রাখা হবে, ডেটা রাখা হবে, আর দ্বিতীয় অংশ যে নেক্সটটা সেটাকে নাল করা হবে। তার সাথে আরেকটা কাজ করা হবে, যে প্রথম নোটে যে এই নেক্সটটা যেটা নাল ছিল সেই নেক্সটটাকে কি করা হবে, নালটাকে তুলে দিয়ে সেখানে এই দ্বিতীয় নোটের অ্যাড্রেসটা রাখা হবে। এবার আমি আবার আরেকটা ডেটা আনলাম 3, এই 3টাকে যখনই যুক্ত করব তখন মেমোরিতে আবার এরকম একটা ব্লক তৈরি হবে, সেখানে একটা জায়গায় আমি 3টাকে রাখবো, আরেকটা জায়গাকে পয়েন্টারকে কি করব আরেকটা জায়গাতে নাল করে দেবো। এই নালটা কেন না, এর পরে কোনো আর এলিমেন্ট নেই। আর তার সাথে কি করব, যে 2 নম্বর যে নোটটা ছিল, যার নোটে আগে এখানে নেক্সটে নাল ছিল, সেই নেক্সটে কি করব 3 নম্বরে অ্যাড্রেসটাকে রেখে দেবো। ঠিক এইভাবে একটা একটা করে ধাপে ধাপে পরপর লিঙ্ক লিস্টে ডেটা ইনসার্ট হয়। এবার আসি লিঙ্ক লিস্টে কি করে নোট ডিলিট করা হয়, বা এই যে ডেটা উপাদানগুলো নোটের আকারে যে স্টোর করা হচ্ছে সেই নোটগুলোকে আমি কিভাবে মুছবো। সেটা 3 রকম ভাবে হয়ে যায়। কিভাবে হয় না, একটা শুরুতে একটা নোট ডিলিট করা, শেষে একটা নোট ডিলিট করা, আর মাঝখানে একটা নোট ডিলিট করা। শুরুতে কিভাবে হচ্ছে দেখো এই চিত্রের মাধ্যমে, যে প্রথমে এই নোট 1, এটা নোট 2 আর এটা নোট 3, মানে 3টে ডেটা এলিমেন্ট আছে। প্রথমে এই যে হেড বলে যে মেমোরিটা বা এই মেমোরি ব্লকটা এ কি করছিল, নোট 1টাকে পয়েন্ট করেছিল, মানে নোট 1-এর অ্যাড্রেসটাকে রেখেছিল। আমি কি করলাম, হেডের মধ্যে নোট 1-এর অ্যাড্রেসের জায়গায় আমি নোট 2-এর অ্যাড্রেসটাকে রেখে দিলাম। তাহলে এখন হেড কিন্তু নোট 2-কে রয়েছে, ওর কাছে কিন্তু নোট 1-এর কোনো ইনফরমেশন নেই। তাহলে এইভাবে কিন্তু আমি নোট 1টাকে এখান থেকে ডিলিট করে দিলাম। এবার আসছে আমি যদি শেষে কোনো নোট ডিলিট করতে চাই, তাহলে দেখো এখানে কি ছিল, 2 নম্বর নোডে 3 নম্বর নোডের অ্যাড্রেস ছিল। আমি কি করলাম, 2 নম্বর নোটে 3 নম্বর নোটের অ্যাড্রেস না রেখে এটাকে নাল করে দিলাম। যে এটাকে নাল করে দিলাম তখন কি হলো, এর কাছে কিন্তু আর 3 নম্বর নোটের কোনো ইনফরমেশন থাকলো না। তাহলে 3 নম্বর নোটটা কি হলো, এই লিস্ট থেকে বেরিয়ে গেল।
এবার যদি আমি মাঝখানে আমাকে একটা নোড ডিলিট করতে হয় তাহলে কিভাবে করব? দেখো এখানে 3টে নোড ছিল। কি হচ্ছে, প্রথম নোডে দ্বিতীয় নোডের ঠিকানা ছিল, দ্বিতীয় নোডের মধ্যে তৃতীয় নোডের ঠিকানা ছিল। আমি করলাম প্রথম নোডে যে দ্বিতীয় নোডের ঠিকানা ছিল সেখানে দ্বিতীয় নোডের ঠিকানা না করে আমি কি করলাম, তৃতীয় নোডের ঠিকানা রেখে দিলাম। তাহলে প্রথম নোডের কাছে কিন্তু আর দ্বিতীয় নোডের কোনো ইনফরমেশন থাকলো না। তাহলে দ্বিতীয় নোডটা কিন্তু এইভাবে মুছে গেল। এইভাবে লিঙ্ক লিস্টে নোড ডিলিট করা হয়। এবার আসছে লিঙ্ক লিস্টে আমরা কি করে ট্রাভার্সাল করব। ট্রাভার্সাল করব মানে একটা নির্দিষ্ট পথে নয় সামনের থেকে পেছনে নয় পেছন থেকে সামনে কি করে আমরা যাতায়াত করব, এটাকেই বলা হয় ট্রাভার্সিং করা বা ট্রাভার্সাল। দেখো এখানে কি হচ্ছে না, প্রথমে এই যে একটা মেমোরি ব্লক সে কি করেছিল না, প্রথম যে নোটটা তার অ্যাড্রেস মানে 100 সেটাকে সেভ করে রেখেছিল। এবার পরের যে মেমোরি ব্লক তার অ্যাড্রেস 200, তারটা হচ্ছে পরেরটা 300, একদম লাস্টেরটা 400। এখানে কি করা হলো, আরেকটা মেমোরি ব্লক তৈরি করা হলো পি। সে কি করলো, অ্যাড্রেস স্টার্ট বলে যে মেমোরি ব্লকটা সে যার অ্যাড্রেসটা নিয়েছিল তারই অ্যাড্রেসটাকেও জাস্ট কি করলো, কপি করে নিল। তাহলে পি এর মধ্যে এখন কি হলো না, প্রথম যে নোটটা তার অ্যাড্রেসটা থাকলো, তাহলে পি এখন প্রথম নোটটাকে পয়েন্ট করে রয়েছে। এবার পি এর মাধ্যমে প্রথম নোটটাকে অ্যাক্সেস করলাম। এবার আমি কি করলাম, পির মধ্যে আমি দ্বিতীয় নোটের অ্যাড্রেসটাকে নিলাম। যেই দ্বিতীয় নোটের অ্যাড্রেসটাকে নিলাম সেটা কিভাবে নিলাম না, এর মধ্যে তো দ্বিতীয় নোটের অ্যাড্রেস রয়েছে, সেখান থেকে আমি পিটা কি করলো, দ্বিতীয় নোটের অ্যাড্রেসটাকে নিল। তাহলে পিতে কিন্তু এখন দ্বিতীয় নোটের অ্যাড্রেস, তাহলে পি কিন্তু এখন দ্বিতীয় নোটকে কি পয়েন্ট করে রয়েছে। এইভাবে আমি দ্বিতীয় নোটটাকে কিন্তু আমি খুঁজে পেলাম। একই রকমভাবে আমি কি করলাম, দ্বিতীয় নোট থেকে পি এর মধ্যে আমি তৃতীয় নোটের যে অ্যাড্রেসটা যেটি 300 সেইটাকে নিয়ে রাখলাম। তাহলে পি কিন্তু এখন তৃতীয় নোটকে কি করেছে, পয়েন্ট করে রয়েছে। এইভাবে পি এর মাধ্যমে তৃতীয় নোটটাকেও খুঁজে পেলাম। এইভাবে কিন্তু লিঙ্ক লিস্টে কি হয়, ট্রাভার্সিং হয়। এবার লিঙ্ক লিস্ট আমরা এতক্ষণ যে লিঙ্ক লিস্টটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট। এছাড়াও আরও 2 ধরনের লিঙ্ক লিস্ট তোমাদের সিলেবাসে রয়েছে, একটাকে বলা হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট আর একটা সার্কুলার লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্টটা কীরকম, যে লিঙ্ক লিস্টটা নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা ডেটা উপাদান নোড হিসাব তৈরি করেছে এবং প্রত্যেকটা নোডে কি থাকছে, ডেটাটা থাকছে এবং পরবর্তী নোডের ঠিকানাটা থাকছে। ডাবল লিঙ্ক লিস্টে কি হচ্ছে না, এখানে যেমন শুধু প্রথম নোডটা পরের নোটের অ্যাড্রেসটাকে রাখতে পারছে, তাহলে প্রথম নোডের কাছে কিন্তু পরের নোডের অ্যাড্রেস আছে বা পরের নোডের ঠিকানা আছে, কিন্তু পরের নোডের কাছে কিন্তু প্রথম নোডের কোনো ঠিকানা নেই। ডাবল লিঙ্ক লিস্টে কিন্তু এটাকে কি করা হয়েছে, আনা হয়েছে। কি হয়েছে ডাবল লিঙ্ক লিস্টে, কি হয়েছে, এখানে যেমন 2খানা পার্ট ছিল এক একটা নোডের, এখানে এক একটা নোডের 3টে পার্ট। একটা হচ্ছে প্রিফ, যেখানে কি করছে আগের যে পূর্ববর্তী যে নোড তার ঠিকানাটাকে রাখছে, একটা হচ্ছে ডেটা পার্ট যেখানে ডেটাটাকে রাখছে, আরেকটা হচ্ছে নেক্সট যে করছে পরবর্তী যে নোডটা আছে তার ঠিকানাটাকে রাখছে। এরপরে আসছে সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্টে কি হচ্ছে না, সার্কুলার লিঙ্ক লিস্টে আমরা আগের কি দেখেছিলাম যে লাস্ট যে সর্বশেষ যে লিঙ্ক লিস্টটা তার যে একটা পার্ট সে কি যে পয়েন্টার যে ব্লকটা সে কি করছে না, নাল হয়ে থাকছে। নাল মানে এরপরে কিছু নেই। কিন্তু সার্কুলার লিঙ্ক লিস্টে কি করছে, এটাকে নাল করছে না, এ কি করছে একদম আবার প্রথম যে নোটটা তার অ্যাড্রেসটাকে কি করছে, নির্দেশ বা পয়েন্ট করছে। তো যেহেতু লাস্টেরটা প্রথমটার অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে, ফলে দেখো একটা সার্কুলার তৈরি হয়েছে, সার্কেল তৈরি হয়েছে, তাই জন্য এটাকে সার্কুলার লিঙ্ক লিস্ট বলা হচ্ছে। এবার লিঙ্ক লিস্টের কি আছে ব্যবহারের সুবিধার অসুবিধা কি। প্রথম যেটা সুবিধা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, মানে এখানে মেমোরিটাকে আকারটাকে আমি যখন ইচ্ছা বাড়াতে পারি বা যখন ইচ্ছা মেমোরির আকারটাকে ছোট করতে, আকারটা পরিবর্তনযোগ্য। এখানে যে কোনো নোট বা ডেটা খুব সহজেই ইনসার্ট করা যায় বা ডিলিট করা যায়। অসুবিধা কি, এখানে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে এখানে যখন একটা ডেটাকে আমি স্টোর করছি, ডেটাকে স্টোর করতে গিয়ে যে মেমোরি ব্লকটা তৈরি হচ্ছে সেখানে 2টো উপাদান থাকছে, শুধু ডেটা থাকছে, ডেটার পাশাপাশি পরবর্তী যে নোট তার জন্য তার ঠিকানাটাকেও রাখতে হচ্ছে। তার জন্য কি হচ্ছে না, অতিরিক্ত মেমোরি লাগছে। আর কি হচ্ছে, এখানে অ্যারের মতো ইন্ডেক্স ধরে সার্চ হয় না, তার ফলে কি হচ্ছে প্রত্যেকটা নোট পরবর্তী নোটের অ্যাড্রেস ধরে রাখে, ফলে কি হচ্ছে
এই সার্চ অপারেশনটা মানে যে ডেটা যে আমি পরপর ট্রাভার্স করছি, ট্রাভার্সিংটা কি হয়, একটু বেশি সময় লাগে। এরপরে যে আমরা মেমোরি লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক হচ্ছে একটা এমন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটা লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট এই নীতির উপর ভিত্তি করে কাজ করে। কীরকম? ধরো এমন একটা বিস্কুটের কৌটো, বিস্কুটের কৌটোর কি হয়, মুখটা একটাই, তার মানে আমি এখানে পরপর 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 করে বিস্কুটগুলো রাখছি, এবং একদম লাস্টে যে বিস্কুটটা, যখন বিস্কুট খেতে হচ্ছে বিস্কুটের কৌটোর থেকে, তখন একদম লাস্টে যে বিস্কুটটা রেখেছি সেটাকে আমি কিন্তু প্রথম বার করছি, তার মানে লাস্টে যে ঢুকছে সেই প্রথম বেরোচ্ছে। এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে লিফো। ধরো আমি পরপর পরপর, আমরা বুফে কোনো বিয়ে বাড়িতে গেছি, সেখানে বুফে প্লেট সাজানো রয়েছে, বলছে নিয়ে খেয়ে নিন। দেখো প্লেটগুলো কিন্তু পরপর পরপর স্তূপাকারে সাজানো, তা লাস্টে যে প্লেটটা রাখা হয়েছে, যারা খেতে যাচ্ছে তারা কিন্তু ওই প্রথম ওই প্লেটটাকে নিচ্ছে। এটা কিন্তু একটা স্ট্যাকের বাস্তবিক উদাহরণ। এবার স্ট্যাকে দুরকম অপারেশন করা হয়, একটাকে বলা হচ্ছে পুশ মানে যেখানে ডেটাকে ঢোকানো হচ্ছে, আরেকটা হচ্ছে পপ যেখানে ডেটাটাকে বার করে নেওয়া হচ্ছে। তার মানে ডেটা যুক্ত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে পুশ, আর যদি ডেটাকে বার করতে হয় সেটাকে বলা হচ্ছে পপ। এবার আগে দেখিনি এই পুশ অপারেশন ব্যাপারটা কি। দেখো এই পুশ অপারেশন করতে গেলে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। সেটা মানে কি না, ধরো আমার স্ট্যাকটা পুরোপুরি ভর্তি, এবার সেখানে কি আমি আবার নতুন করে উপাদান যোগ করতে পারবো? পারবো না। তাহলে এই যে পুরো ভর্তি আছে সেখানে আমি আবার নতুন করে উপাদান যোগ করতে চাচ্ছি, এই প্রসেসটা বা প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। তাহলে আমাকে যখন স্ট্যাকে আমি প্রথম এলিমেন্ট রাখবো, তখন আমাকে আগে লক্ষ্য রাখতে হবে যে স্ট্যাকটা ওভারফ্লো করেছে কিনা, মানে স্ট্যাকটা ভর্তি কিনা। যদি ভর্তি না হয় তাহলে কি করব, স্ট্যাকের মধ্যে উপাদানটা রাখবো, আর স্ট্যাকে একটা পয়েন্টার থাকে, সেটাকে নাম দেওয়া হচ্ছে টপ। সে কি করছে, কাউন্ট করছে কতগুলো উপাদান এখানে যুক্ত করা হচ্ছে। তা টপটা যখন স্ট্যাকে কিছুই থাকে না তখন টপটাকে -1 রাখা হয়। এবার যেই প্রথম একটা ডেটা উপাদান রাখলাম তখন টপটা কি করা হলো, এক বাড়িয়ে দেওয়া হলো। তাহলে টপ ছিল -1, তার সাথে 1 বাড়লো, তাহলে টপ হয়ে গেল 0। আবার একটা ডেটা উপাদান রাখলাম, তাহলে টপ ছিল 0, তাহলে টপ এখন কি হচ্ছে, আরও 1 বেড়ে গেল, তার মানে টপ হয়ে গেল 1। এইভাবে টপটাকে আস্তে আস্তে ইনক্রিমেন্ট করতে হয়, এবং একদম টপটা কিন্তু লাস্টে গিয়ে লাস্ট যে এলিমেন্টটা ঢোকানো হয়েছে সেটাকেই নির্দেশ করে। এটাই হচ্ছে টপের কাজ। টপের কাজ হচ্ছে কি না, লাস্ট যে এলিমেন্টটা ঢোকানো হয়েছে সেটাকে নির্দেশ করা, সেটাকে পয়েন্ট করে থাকা। এরপরে আসছে পপ অপারেশন। পপ অপারেশন মানে কি, স্ট্যাক থেকে উপাদান বের করে নেওয়া। দেখো এটা করতে গেলে কিন্তু এবার আমাকে দেখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্ট্যাক আন্ডারফ্লো। সেটা কি না, ধরো আমার স্ট্যাকের মধ্যে কিছুই নেই, তাহলে আমি স্ট্যাক থেকে কি করে ডেটা বার করতে পারবো কিছু না থাকলে? তাহলে এই যে কন্ডিশনটা, এটাকে বলা হচ্ছে স্ট্যাক আন্ডারফ্লো। তাহলে আমাকে ডেটা বার করার সময় স্ট্যাক থেকে আগে দেখতে হবে স্ট্যাকটা খালি কিনা। যদি স্ট্যাক খালি না থাকে সেটা কি করে বুঝবো, এই টপটা যদি -1 হয়, টপ যদি -1 না হয় তার মানে জানবো স্ট্যাকের মধ্যে কিছু না কিছু আছে। এবার কি করব, ওই উপাদানটাকে ওখান থেকে সরাবো। এই যে উপাদানটাকে সরালাম, সরানোর পর কি করলাম, টপটাকে 1 কমিয়ে দিলাম। তাহলে টপ প্রথমে একে নির্দেশ করেছিল, এখন কিন্তু টপ একে নির্দেশ করে থাকবে, কারণ আমরা জানি টপ সবসময় ওপরের যে এলিমেন্ট তাকেই পয়েন্ট করে থাকে। তাহলে আগে তো ডি কে করেছিল, ডি তো বেরিয়ে গেল, তাহলে এখন ও সবচেয়ে ওপরের কে, সি, তাহলে টপ সি কে পয়েন্ট করে থাকবে। যেই আমি সি কে বার করে দেবো, তাহলে সবচেয়ে ওপরে কে আছে, বি, টপ বি কে পয়েন্ট করে থাকবে। এইভাবে স্ট্যাকের পপ অপারেশনটা হয়ে থাকে। এবার স্ট্যাককে আমরা কোথায় কোথায় ব্যবহার করি? স্ট্যাকের বিভিন্ন বাস্তবিক জীবনের ব্যবহার রয়েছে। এ কি করে, লাস্ট ইন ফার্স্ট আউট এই নীতিটাকে নিয়ে কাজ করে। ফাংশনের যে রিকারশন কল, সেটাও কিন্তু স্ট্যাকের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। যখন একটা ফাংশনে রিকারশন ফাংশন কল করা হয়, তখন প্রতিটি কল স্ট্যাকের মধ্যে সংরক্ষিত হয়। সর্বশেষ যে কলটা
থাকে সেই প্রথম সমাধান হয়, তারপর পরেরটা, তারপরে পরেরটা, এইভাবে একে একে পরপর কলগুলো সমাধান হয়। আমরা যখন ওয়েব ব্রাউজারে ব্রাউজিং করি দেখবে ওখানে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড বলে দুটো বাটন থাকে। এই ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড যে অপশানগুলো এগুলোও কিন্তু এই স্ট্যাক ব্যবহার করে পরিচালিত হয়। এছাড়াও আমরা যখন ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট করেছি ওখানে দেখো আন্ডো রিডো বলে একটা অপারেশন আছে। এই আন্ডো রিডো অপারেশনটাও কিন্তু এই স্ট্যাকের সাহায্যে হয়ে থাকে। এরপরে যে ডেটা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে কিউ। কিউ কি না, কিউ হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আগে আমরা স্ট্যাকে কি দেখেছি না, স্ট্যাক এমন একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে একটাই মুখ থাকে। এবার আমরা চলে আসছি কিউতে। কিউ হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে দুটো মুখ থাকে। দুটো মুখ থাকে মানে একটা মুখ থেকে ডেটা বেরোয়, আরেকটা মুখ থেকে ডেটা ঢোকে। ঠিক আছে, এই যে একটা মুখ থেকে ডেটা বেরোচ্ছে, আরেকটা মুখ থেকে ডেটা ঢুকছে। দেখো এই যে ছবিটা যদি লক্ষ্য করো, এটা বাস্তবিক একটা উদাহরণ কিউয়ের। টিকিট কাউন্টারে আমরা দাঁড়িয়ে টিকিট কাটছি, যে এই যে মুখটা, এই মুখে এ প্রথমে দাঁড়িয়েছে, তার মানে এখান দিয়ে তারপরে এ দাঁড়িয়েছে। তাহলে যখন প্রথম এই মুখটা দিয়ে যে টিকিট কাটছে সে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই প্রথম সামনের দিকের মুখটা দিয়ে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর যে আবার টিকিট কাটতে আসছে সে কিন্তু লাইনের একদম পেছনে দাঁড়াচ্ছে, তার মানে পেছনের মুখ দিয়ে কি হচ্ছে, ঢুকছে। তার মানে ডেটা এলিমেন্ট ডিলিশন হচ্ছে সামনের দিক থেকে, ডেটা এলিমেন্টের ইনসারশন হচ্ছে পেছনের দিক থেকে। তাহলে এ কি করছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে প্রথম ঢুকছে সে প্রথম বেরোচ্ছে। এই নীতিটাকে অবলম্বন করে তৈরি করা হয়েছে। এবার দেখো এর বাস্তবিক জীবনের উদাহরণ কি, লাইনে যে ব্যক্তি আগে লাইনে আসে সে আগে সার্ভিস পায়, এটা একটা কিউ এর উদাহরণ। তাছাড়া প্রিন্টারে যে ডকুমেন্টগুলো পরপর আসে, যে প্রিন্টার ডকুমেন্টটা প্রথম এসছে সে আগে প্রিন্ট হয়, এটাও কিন্তু একটা কিউ এর উদাহরণ। এরপরে আসছি যে কিউ এর দুটো অপারেশন, একটা হচ্ছে এনকিউ আর ডিকিউ, সেটা কিভাবে হয়। দেখো এনকিউ মানে হচ্ছে কিউতে উপাদান যোগ করা। এনকিউ অপারেশনের মাধ্যমে কিউ এর পেছনে একদম শেষে রেয়ার বলে একটা নতুন উপাদান যোগ করা হয়। যখন কিউতে আমরা ডেটা রাখি না, তখন কিউতে দুটো পয়েন্টার রাখা হয়। একটাকে বলা হয় ফ্রন্ট, যেটা একদম প্রথমটাকে নির্দেশ করে, আরেকটাকে বলা হচ্ছে রেয়ার, যে একদম শেষটাকে নির্দেশ করে। তার মানে রেয়ার যেখানে রয়েছে সেই হচ্ছে আমার শেষ ব্যক্তি, আর ফ্রন্ট যেখানে রয়েছে সেই হচ্ছে আমার প্রথম ব্যক্তি। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কিউতে কিন্তু কি হচ্ছে, দেখো স্ট্যাকের ক্ষেত্রে কিন্তু একটাই ছিল, সে হচ্ছে টপ, যে কি করছে না ঠিক করছে সবার ওপরে কে আছে। এখানে কিন্তু দুটো থাকছে, দুটো পয়েন্টার থাকছে, একটা ফ্রন্ট আর একটা রেয়ার। ফ্রন্ট কি করছে, সে দেখছে যে সবার আগে কে রয়েছে, আর রেয়ার কি করছে, সে দেখছে সবার পেছনে কে রয়েছে। এবার আমি কিউতে উপাদান যোগ করব, তাহলে আমাকে দেখতে হবে রেয়ার কোথায় আছে। যদি দেখি যে রেয়ারটা -1 আর ফ্রন্টটাও -1, তাহলে বুঝতে হবে কিউটা ফাঁকা। যখন এরকম অবস্থা থাকবে তখন কিন্তু আমি কিউতে কি করব, ডেটা এলিমেন্ট যোগ করতে পারবো। তাহলে রেয়ার আর ফ্রন্ট দুটোই ফাঁকা, তাহলে আমি কি করছি, কিউতে একটা ডেটা এলিমেন্ট যোগ করলাম। যেই ডেটা এলিমেন্ট যোগ করলাম, প্রথম ডেটা এলিমেন্টটা যোগ হলো, তাহলে এখানে প্রথম একটাই লোক বা একটা এলিমেন্ট, তাহলে এখানে ফ্রন্ট আর রেয়ার একজনকেই তাক করে রয়েছে বা নির্দেশ করে রয়েছে বা পয়েন্ট করে রয়েছে। এরপরে আমি দ্বিতীয় ডেটাটাকে ঢোকালাম। যেই দ্বিতীয় ডেটাটাকে ঢোকালাম তখন ফন্টের কাজ কি, সে তো প্রথম যে ঢুকেছে তাকেই পয়েন্ট করে থাকবে, তাই ফন্ট কিন্তু ফন্টের জায়গাতেই থাকলো। রেয়ার কি হলো, শেষে যে থাকবে তাকে পয়েন্ট করবে, তাই রেয়ার কিন্তু কি হলো, পরের উপাদানে চলে গেল। এবার আবার আমি আরেকটা ডেটা এলিমেন্ট যোগ করলাম। যেই আরেকটা ডেটা এলিমেন্ট যোগ করলাম তখন কি হলো, ফন্ট কিন্তু ফন্টের প্রথম এলিমেন্টকেই তাক করে রয়েছে, কিন্তু রেয়ার কি করলো, একদম সর্বশেষ যে রয়েছে তাকে পয়েন্ট করে থাকলো। এইভাবে একটা একটা করে কিউএতে এনকিউ এর মাধ্যমে কি করা হয়, ডেটা এলিমেন্ট যুক্ত করা হয়। এবার কিউ এর যে ডিকিউ অপারেশন, এনকিউ যেমন ডেটা এলিমেন্ট যুক্ত করা হয়, ডিকিউ অপারেশন মানে হচ্ছে ডেটা এলিমেন্টকে ডিলিট করা হয়। এবার ফ্রন্ট যে সামনে থাকে সেখান থেকে ডেটা উপাদান বেরোয়। তাহলে আমরা কি দেখেছিলাম যে এখানে যে যখন উপাদান যোগ করব তখন দেখবো রেয়ারটা, কেন
যারা ঢুকছে তারা পেছনে ঢুকবে, কিন্তু যখন ডিলিট করব তখন আমাকে ফ্রন্টকে দেখতে হবে, কারণ যে যারা বেরোচ্ছে সে সামনের দিক থেকে বেরোবে। তাহলে ডিকিউ অপারেশনের মাধ্যমে কিউ এর সামনে থেকে উপাদান সরানো হয়। যদি কিউ খালি না থাকে তখন ফ্রন্টে থাকা উপাদান সরিয়ে ফেলা হয়। কিভাবে হয়? ধরো এইখানে কিউতে প্রথমে ছিল 7, তারপরে এলো 2, তারপরে এলো -9। তাহলে ফ্রন্ট কাকে ধরেছিল? 7কে। এবার আমি 7কে সরিয়ে নিলাম। এইটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে রেয়ার। তাহলে আমি যখন 7কে সরিয়ে নিলাম তাহলে তো 7 আর নেই, তাহলে এখন প্রথম কে? 2। তাহলে এখন ফ্রন্ট কিন্তু 2-এতে চলে এসছে, এই যে এখানে 2-এ। রেয়ার কিন্তু পেছনেই রয়েছে, কারণ রেয়ারের কাজই হচ্ছে পেছনে একদম সবার শেষে যে থাকবে তাকে পয়েন্ট করা। তাই রেয়ারের কিন্তু এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আমি এই দ্বিতীয় এলিমেন্ট 2টাকে সরালাম। যেই 2টাকে সরালাম ফন্টটা কি হবে? আর কি 2 তো নেই, তাহলে এখন কে আছে? 9 আছে। তাহলে ফন্ট কিন্তু আবার 9কে পয়েন্ট করে থাকলো। এবার কি হলো? আমি 9টাকেও সরালাম। যেই 9টাকেও সরিয়ে দিলাম তাহলে আর কোনো এলিমেন্টই নেই, তাহলে আমার রেয়ারেরও দরকার নেই, ফন্টেরও দরকার নেই। তো দুজনই কাউকেই পয়েন্ট না করে থাকলো না। এই কাউকেই পয়েন্ট করে না থাকার যে না থাকবে না সেটা বোঝাবো কি করে? এই -1 দিয়ে। তাহলে কি হচ্ছে না, এই কিউটা কিন্তু এমটি হয়ে যাচ্ছে। এইভাবে ডিকিউ অপারেশনের মাধ্যমে কিউ থেকে ডেটা এলিমেন্টকে সরানো হয়। এবার আসে কিউ কত ধরনের হয়। আমরা এতক্ষণ যে কিউটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল কিউ। এছাড়াও আরও দুটো কিউ তোমাদের সিলেবাসের মধ্যে আছে, একটা হচ্ছে সার্কুলার কিউ আর একটা হচ্ছে প্রায়োরিটি কিউ। সার্কুলার কিউ আর প্রায়োরিটি কিউ কিউ এর মতনই, শুধু সার্কুলার কিউতে কি হয় না, সর্বশেষ যে ডেটা উপাদান থাকে মানে রেয়ার, সে আবার কি করে? ফ্রন্টকে তাক করে। তার মানে রেয়ার আর ফ্রন্ট কিন্তু লাস্টে গিয়ে এক হয়ে যায়, ফলে একটা সার্কেল তৈরি হয়। তাই জন্য এটাকে বলা হচ্ছে সার্কুলার কিউ। আর প্রায়োরিটি কিউতে কি হয়? ডেটা এলিমেন্ট যেমন থাকে তার সাথে সাথে প্রত্যেকটা ডেটা এলিমেন্টের একটা প্রায়োরিটি মেনটেন করা হয়। ঠিক আছে, এবার হায়েস্ট প্রায়োরিটি কোনটাকে করব? 1কে করব নাকি 5কে করব? সেটা যখন আমরা সেট করব তখন তার উপর নির্ভর করছে। এবার যখন আমি ডেটা এলিমেন্ট ডিকিউ এর মাধ্যমে বার করব তখন কি হবে? যার প্রায়োরিটি সবচেয়ে বেশি সে আগে বেরোবে। ঠিক ডাক্তারের চেম্বারে কি হয়? পেশেন্ট আসে পরপর, পেশেন্ট নাম করা হয় 1 নম্বর এ, 2 নম্বরে এ, 3 নম্বরে, এইভাবে আসলো। কিন্তু হঠাৎ করে একটা এমার্জেন্সি পেশেন্ট চলে এলো, তাহলে তখন কি করা হয়? তাকে কি হয়, যারা ওই 1, 2, 3, 4 করে দাঁড়িয়েছিল তাদেরকে ওখানে রেখে যে এমার্জেন্সি পেশেন্ট তাকে আগে ডাক্তার দেখে দিল। এই প্রায়োরিটি কিউ কিন্তু ঠিক এইভাবেই কাজটা করে থাকে। এরপর কিউকে কোথায় আমরা ব্যবহার করব? কিউকে আমরা সিপিইউ বা প্রসেস শিডিউলিংয়ে কি করা হয়? কিউ এর ব্যবহার আছে। কম্পিউটার অপারেটিং সিস্টেমে প্রসেস শিডিউলিং কিউ ব্যবহৃত হয়। রেডি কিউতে প্রথমে আসা প্রসেস প্রথমে সিপিইউতে এক্সিকিউট হয়। প্রিন্টার জব ম্যানেজমেন্টে একাধিক প্রিন্ট জব কিউতে সংরক্ষিত হয়। প্রথমে যে প্রিন্ট ডকুমেন্টটা আসে সেটাই প্রথম প্রিন্ট হয়ে বেরোয়। নেটওয়ার্কের ট্রাফিক ব্যবস্থাপনায় ডেটা প্যাকেট ট্রান্সমিশনে কিউ কিন্তু ব্যবহৃত হয়। রাউটার বা সুইচ যে প্রথম ডেটা প্যাকেটটা আসে সেটাকেই প্রথম প্রসেস করে। কল সেন্টার ম্যানেজমেন্ট, যেখানে অনেকগুলো কল আসছে, প্রথম যে কলটা আসে সেটাকেই কিন্তু প্রথম গ্রহণ করে, মানে এখানেও কিন্তু কিউ এর অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। আশা করছি আমি তোমাদের যা আলোচনার মাধ্যমে এই লিনিয়ার ডেটা স্ট্রাকচার সম্বন্ধে একটা ধারণা দিতে পেরেছি। আমি আজকে বক্তব্য আমার এখানেই শেষ করছি। নমস্কার।